রাজধানীতে সব বাস চলবে এক কোম্পানির অধীনে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তারা বলছে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। যাচাই বাছাই শেষে প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে গণপরিবহন ব্যবস্থা। থাকতে হবে সুনির্দিষ্ট বিজনেস মডেল। রাজধানীর সড়কে এমন চিত্র নিয়মিত। এক বাস আরেক বাসকে আড়াআড়িভাবে আটকে রেখে যাত্রী তুলছে। এতে প্রায় সৃষ্টি হয় যানজটের। দীর্ঘদিনের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য প্রায় ৩ বছর আগে বাস রুট রেশনালাইজেশন ব্যবস্থা চালু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তবে সেসব রুটে অন্য কোম্পানির বাস চলার কারণে পাইলট প্রকল্পটি খুব একটা আলোর মুখ দেখেনি। এবার সেই সমস্যা সমাধানের জন্য রাজধানীতে চলা সব বাসকে ঢাকা নগর পরিবহনের অধীনে আনতে যাচ্ছে ডিটিসিএ। ঢাকা নগর পরিবহনের অধীনে ৪২ রুটে বাস চালানোর জন্য বিভিন্ন কোম্পানি থেকে আবেদন নিচ্ছে সংস্থাটি। করা হয়েছে একটি কমিটি। যাচাই বাছাই শেষে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। একটা কোম্পানি যখন একটা রুটে চালাচ্ছে, তখন ওই রুটে যেন অন্য বাস যখন ঢোকে তখন ওই রুট কোম্পানিটা কিন্তু লস করে। এই জন্য এইটা একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য আমরা প্রায় ৮০টির মতো কোম্পানির দরখাস্ত পেয়েছি। তো একটা কমিটি এরা বসে যারা যোগ্য সেরকম কোম্পানিগুলো যাতে বাস রুট অপারেট করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাইলট প্রকল্পে অনেক ঘাটতি ছিল, ফলে এবার সেসব কাটিয়ে উঠতে হবে ডিটিসিএ-কে। তৈরি করতে হবে বিজনেস মডেল। এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে সড়কে বিশৃঙ্খলা কমে আসবে। আমি বলবো এবার যেন আসলে প্রস্তুতিটা পরিপক্ক হয়। এখানে ভালো মানের বাসের পাশাপাশি পুরো ইকোসিস্টেম নিয়ে চিন্তা করতে হবে। শুধু বাস না, যারা বাসের মালিক আছে তাদের ইকোসিস্টেমের মধ্যে রেখেই চিন্তা করতে হবে। বিজনেস মডেলটা এখানে খুব পরিপক্ক হতে হবে, যাতে করে যারা এখন বাসের সাথে ব্যবসা করছেন, যারা মালিক আছেন, তারা যেন ওই কনফিডেন্সটা পায় যে এখানে আসলে প্রফিট হবে। ঢাকা নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াত করার জন্য র্যাপিড পাস ব্যবহারের ব্যবস্থা রাখতে যাচ্ছে ডিটিসিএ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাত ৯টার দিকে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ১৯ জুলাই হত্যা চেষ্টার ঘটনায় মামলাটি করেন সজীব নামের এক ব্যক্তি। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো সাধারণ সম্পাদক। তার নামে একাধিক মামলা রয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের ইচ্ছে জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কাউন্সিলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম সভাপতি ও রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের ৩ মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে বলেন, এত অল্প সময়ে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের
আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় আমাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। সরকার জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রূক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। জনগণ ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা সেটা বড় প্রশ্ন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চায় বিষয়ক আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মন্তব্য করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে। যথাযথ নয়। গণ অভ্যুত্থানের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সংবিধান নিয়ে। পুনর্লিখন বা সংশোধনের লক্ষ্যে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাই সংবিধানের খসড়া প্রস্তাবনা ও কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম, যেখানে আইনজ্ঞরা বলেন একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলে, বঙ্গবন্ধু নিয়ে মন্তব্য করলে, এখন আমরা দেখছি বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করলে, তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করলে মানহানির মামলা করছে। কে করছে? ওনারা কিন্তু করছেন না, ওনারা এটা চাইছেন না, তাও বলেছেন। ওনাদের পক্ষ হয়ে অতি উৎসাহী ওনাদের অনুসারীরা তৃতীয় পক্ষ হয়ে মামলা দিচ্ছেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, বর্তমান সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমন ধারণাও ভুল। অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না, কারণ এই জন্য যে সংসদের ভূমিকা লাগবে। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সংবিধান সংস্কার করা হলেও মৌলিক কাঠামো পরিবর্তন হতে পারে না বলেও মত আলোচকদের। প্রত্যাশার জায়গা আছে, সব নিশ্চিত হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন, এ মত দিয়েছেন কমিশনের সদস্য ডক্টর তোফাল আহমেদ। আর কমিশনের প্রধান বলেন, আগে নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি, অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত। ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে 22টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ। ভোটের যে আইন বা আরপিও মতবিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এ সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। বাহিনী যে সকল অপকর্ম করেছে এগুলো বেআইনি, এগুলো গুরুতর অপরাধ, এগুলোর বিচার হওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল। তবে একই সাথে এবং ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমরা এই ব্যাপারে প্রস্তাব করব। সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন। দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে,
আইন কানুন যেটা বিদ্যমান আছে এটা হচ্ছে নির্বাচনী আইন না, লোকাল গভর্নমেন্ট আইন। লোকাল গভর্নমেন্ট আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু স্থানীয় নির্বাচন সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিডিউলের নির্বাচন হওয়া এটা সম্ভব হবে না। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন। এইটা এবার হয়তো এই কমিশন চিন্তা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখানে অনেক সমস্যা। পাকিস্তানের করাচি থেকে প্রথমবার সরাসরি চট্টগ্রাম বন্দরে আসা জাহাজে আমদানি হয়েছে রাসায়নিক দ্রব্য, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। ৩২৮টি কন্টেইনারে নথি পর্যালোচনা করে এমন তথ্য পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সংশ্লিষ্টরা বলছেন এই জাহাজ রুট চালু থাকলে খরচ সময় কম লাগবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আলাদা কোনো চুক্তি বা সুবিধায় নয়, স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেই এসেছে জাহাজটি। পানামার পতাকাবাহী জাহাজ এমবি ইউয়ান জিয়ান ফা জং দুবাই ও করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে চট্টগ্রামে পৌঁছায় ১১ নভেম্বর। পরদিন ৩২৮টি কন্টেইনার বন্দরে নামিয়ে ইন্দোনেশিয়া চলে যায় জাহাজটি। কাস্টম ও শিপিং এজেন্ট বলছে ৩২৮টির মধ্যে ৬৪টি কন্টেইনার এসেছে দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে, আর করাচি বন্দর থেকে আসা বাকি ২৬৪টি কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো শিল্পের কাঁচামাল। এর বাইরে আছে পেঁয়াজ, আলু ও শুকনো খেজুর। মোট ৬৩৩৩৭ টন পণ্য রপ্তানি করেছে পাকিস্তানের ১৮টি প্রতিষ্ঠান। পাকিস্তান থেকে ২ কন্টেইনারে ৫২ মেট্রিক টন খেজুর আমদানি করেছে খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল। সরাসরি জাহাজ চলাচল ইতিবাচক মনে করছেন আমদানিকারকরা। এরকম সাসপিসিয়াস আমার জানা মতে হবে না, কারণ হচ্ছে প্রোডাক্ট কি আছে আমরা অলরেডি জানি, আর ইম্পোর্টাররা এরা রেগুলার ইম্পোর্টার। ফ্যাক্ট যেটা হলো, যেহেতু কন্টেইনার বেশি ছিল সে কারণে ডিরেক্ট ভেসেলটাই করাচি থেকে এখানে চলে আসছে, এটার কারণে এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এদিকে এই জাহাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনের মন গড়া তথ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আমদানিকারকরা জানান, এর আগে পাকিস্তান থেকে প্রথমে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে নেওয়া হতো কন্টেইনার, সেখান থেকে আলাদা ফিডার জাহাজে আনা হতো চট্টগ্রামে। এবার কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে করাচি ও চট্টগ্রামের সরাসরি সংযোগ চালু করল দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। এটা করাচির সাথে আমাদের ডাইরেক্ট শিপিং এর কোনো চুক্তিও হয় নাই, কোনো চিঠিও হয় নাই, কোনো পারমিশনও দিইনি আমরা, ঠিক আছে? এগুলো জাস্ট ওরা দুবাইয়ের শিপে জাস্ট করাচি হয়ে নিয়ে আসছে। তো করাচির থেকে তো আগেও কন্টেইনার আসতো, যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর, কলম্বো হয়ে। আমাদের 80% ইম্পোর্ট আসে চায়না থেকে, আর 10% হচ্ছে কোথা থেকে আসে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বড়, দুবাই, তারপর এরপর পাকিস্তান। একই জাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনারগুলোতে এসেছে খেজুর, জিপসাম, মার্বেল ব্লক, কপার ওয়্যার, অ্যালকোহল জাতীয় পানীয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রু। প্রজ্ঞাপন অনুসারে তা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে প্রেষণে থাকা সমমর্যাদার কর্মকর্তারাও বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ১৯ জুলাই রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে বিগত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনা মোতায়েন আছে। ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত কুমিল্লার শিক্ষার্থী মেহেদী হাসানের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফেরেনি, তার প্রয়োজন উন্নত চিকিৎসা। এদিকে শরীর থেকে যাওয়া গুলির কারণে অসহনীয় যন্ত্রণায় কাতর নেত্রকোনা শিক্ষার্থী নুরুল আমিন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন। ছড়রা গুলি লাগে ২ চোখ, বুক, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায়। ৩ মাসে কয়েক দফায় অস্ত্রোপচারেও স্বাভাবিক হয়নি দৃষ্টিশক্তি। হঠাৎ করে পুলিশের হামলা, তখনই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে তখনই হঠাৎ করে আমার
বুকে এসে বুলেট লাগে, আমি পড়ে যাই, তারপর আরেকটা বুলেট এসে মাথায় লাগে। ছেলের চোখের চিকিৎসায় বাবা লিটন মিয়া এরই মধ্যে বিক্রি করেছেন তার অটোরিকশাটি। তবে প্রয়োজন আরও উন্নত চিকিৎসা। যা কিছু খরচ আমি করতেছি, কিছু সমন্বয়রা দিতেছে, এই হিসাবে মনে করেন না কিছু হাওলাত বারাত করছি এখান থেকে আমার আত্মীয় স্বজন থেকে। এরই মধ্যে মেহেদের চিকিৎসা এবং তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। সর্বোচ্চ চেষ্টা করে যে চাচ্ছি যে ওনাদেরকে সুচিকিৎসাটা দেওয়ার জন্য আর কি। তো সেই কারণে হচ্ছে আমাদের সরকারি থেকে যে জুলে যে ফাউন্ডেশন আছে, জুলে ফাউন্ডেশন থেকে তহবিল আসতেছে, ইভেন হচ্ছে কীভাবে চিকিৎসা করানো যায় এটার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নেত্রকোনার কলমাকান্দার নুরুল আমিন। তার পায়ে 154টির বেশি ছররা গুলি লাগে। টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না তার। আরও ভিতরে স্প্রিন্টার আছে, ওইগুলো বের করতে নাকি আধুনিক মেশিন লাগবে, যেটা নেত্রকোনাতে নাই। ময়মনসিং চিকিৎসা নিতে হবে আমার। নুরুল আমিন ময়মনসিংহের গফরগাঁয়ের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজের শিক্ষার্থী। সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিনি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বরেই মিলছে শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের অনেক এলাকা। ভোর রাত থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় সূর্যের তেজ কমতে শুরু করেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রাও। হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত চেকে বসতে পারে অচিরেই। আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বিভিন্ন জেলায়। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই পঞ্চগড়ে যুক্ত হচ্ছেন শফিকুল আলম। শফিকুল আলম, পঞ্চগড়ে কুয়াশা কেমন পড়ছে এবং তাপমাত্রা কমেছে কিনা? জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই আগেভাগেই শীত পড়ে এবং এই শীত কিন্তু পঞ্চগড়ে দীর্ঘ সময় ধরেই থাকে। তো আমরা আসলে দেখছি প্রতি বছরের মতো এবারও কিন্তু অক্টোবরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হয়ে গিয়েছিল। তো এখন যে অবস্থাটা, এটি আসলে আমাদের এই পঞ্চগড় এলাকার জন্য কিন্তু হালকা শীত বলা যায়। তার কারণ হলো যে আজকে সকালেই কিন্তু আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গতকালকে ছিল 17.00 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আসলে দেখছি যে দিনের তাপমাত্রা বেশি, দিনে 29.5, 30 এরকম রেকর্ড করা হচ্ছে। তো গতকালকে একটি বিষয় আসলে লক্ষ্য করা যাচ্ছে যে গতকালকে থেকেই কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে গেছে। আজকেও আমরা সেই ভোর থেকেই দেখছি ঘন কুয়াশা। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, গোটা এলাকা কিছুক্ষণ আগেও কিন্তু গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকেছিল, এখনও আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। তো এই কুয়াশা গতকালকে ছিল সকাল 9টা পর্যন্ত কিন্তু আমরা কুয়াশা দেখতে পাই। ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। তো দিনের বেলা যেহেতু তাপমাত্রাটা একটু বেশি, সে কারণে কিন্তু দিনে গরম থাকছে। তো আমরা এই দিনে গরম এবং রাতে শীতের কারণে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগবালাই বেড়ে গেছে। এই সময় আসলে স্বাভাবিক কারণেই প্রতি বছর আমরা দেখি যে শীতের শুরুতেই বিশেষ করে যারা শিশু, যারা বয়স্ক মানুষ, তারা শীতজনিত নানান রোগ যেমন ডায়রিয়া, সর্দি, কাশি, নিউমোনিয়া এমন অসংখ্য রোগী কিন্তু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এর বাইরেও জেলার অন্যান্য চিকিৎসা কেন্দ্র কিন্তু আমরা খবর নিয়েছি। জি শফিকুল, আপনি সঙ্গে থাকুন। আমরা এখন চুয়াডাঙ্গায় চলে যাচ্ছি এবং চুয়াডাঙ্গা থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় প্রকৃতিতে শীতের আগমনী বার্তা কেমন দেখছেন? চুয়াডাঙ্গাতে শীত আসলে শুরু হয়ে গেছে। তার কারণ আমরা বেশ কিছুদিন ধরেই শীত অনুভব করছি এবং তাপমাত্রা ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আলতাফ হোসেনের সাথে আমি কথা বলেছিলাম সকালে। আলতাফ হোসেন বলছেন যে আজকের তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা সকাল 6টায় রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে বেশ কয়েকদিন তাপমাত্রা আরেকটু উপরের দিকে ছিল। তো তাপমাত্রা ক্রমান্বয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছে। তো আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে তাপমাত্রা যেভাবে নিচের দিকে নামছে, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
এভাবেই আস্তে আস্তে শীত জেঁকে বসবে প্রকৃতিতে। তো চুয়াডাঙ্গায় আজকে আমরা যেটা দেখেছি যে এখানে ঘন কুয়াশা থাকছে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। সকালের দিকে খুব সকালে আমি দেখেছি যে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে এবং মানুষ সকাল থেকেই শীত বস্ত্র ছাড়া মানুষ বাইরে আসছে না। যদিও শীতের প্রকোপ খুব বেশি নয়, তারপরেও মানুষ শীত বস্ত্র পরিধান করে বাইরে আসছে এবং একই অবস্থা যেটা দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত যারা প্রয়োজনে বাইরে থাকেন, ঘরের বাইরে, তারা শীত বস্ত্র পরেই থাকেন। তো শীতের এই অবস্থার কারণে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, বয়স্করা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। এই অবস্থা বহির্বিভাগেও আছে। আর মানুষ অসুস্থ হওয়ার যে প্রবণতা, এটা এখনো পর্যন্ত রয়েছে। তার কারণ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের ভেতরে এই অসুস্থতা দেখা দিয়েছে। তো সব মিলিয়ে শীতের যে আগমনী বার্তা, এই আগমনী বার্তা নিয়েই মানুষ ব্যস্ত। এর পাশাপাশি চুয়াডাঙ্গাতে আছে অনেক খেজুর গাছের থেকে রস সংগ্রহ করছে এবং শীত সংশ্লিষ্ট যেসব বিষয় আছে, লেপ তোষক তৈরি, এগুলোতে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে। নিউমোনিয়া প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির টিকা নিয়েও রোগটিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া 95% শিশুর ক্ষেত্রেই এমন জটিলতা দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাকটেরিয়া ছাড়াও ভাইরাস এবং ছত্রাক সংক্রমণে নিউমোনিয়া বাড়ছে, যা বর্তমান টিকায় মোকাবেলা সম্ভব নয়। এজন্য সচেতনতা ও উন্নত টিকা প্রয়োগে জোর দিচ্ছেন চিকিৎসকরা। আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নিউমোনিয়া সেন্টারে চিকিৎসাধীন বরগুনার 1 বছর বয়সী শিশু আদ্রিয়ান। একই সেন্টারে চিকিৎসা নিচ্ছে রাজধানীর বাসিন্দা 6 বছরের আলিফ। এছাড়া ঢাকা মেডিকেলের শিশু বিভাগেও পাওয়া গেল নিউমোনিয়ায় আক্রান্ত অন্য শিশুদের। অভিভাবকরা জানান, সরকারি কর্মসূচির সব টিকাই দেয়া হয়েছে এসব শিশুকে। 1 বছরে যতগুলো টিকা পাথরঘাটা উপজেলা কমপ্লেক্স থেকে সবগুলোই দেয়া হয়েছে, কোনো মিস করি না কোনো টিকা, তারপর নিউমোনিয়া হয়ে গেছে। 1 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি হওয়া প্রায় 4000 নিউমোনিয়া রোগীর অধিকাংশই টিকা নিয়েছে। তারপরও কেন আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। এবং এখানকার ভর্তি কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই দেখা গেছে যে আপনার ইপিআই কভারেজে হচ্ছে ভ্যাকসিন পাওয়া। হ্যাঁ, কেউ হয়তো বা 3টা ভ্যাকসিন কমপ্লিট করে এসেছে বা কেউ ফুল ভ্যাকসিনেশন কভারেজ দেয়া। নিউমো 10 মানে 10টা সেরোটাইপকে, খুব কমন 10টা সেরোটাইপকে আমরা কভার করতে পারি। আমরা জানি না যে এই 10টা সেরোটাইপের বাইরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে নতুন সেরোটাইপ সেরো কনভার্সন হয়ে বা এই 10টা সেরোটাইপের এমন কিছু হলো যে তারা রেজিস্ট্যান্ট ডেভেলপ করলো বা তাদের ইমিউনিটি ফল করলো কিনা, সেটার যে লং টার্ম সার্ভিলেন্স স্টাডি কিছু হয়েছে, আরও কিছু অনগোয়িং আছে, সেগুলি করে দেখতে হবে। নিউমোনিয়ার জীবাণুর সেরোটাইপ রয়েছে প্রায় 100। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি যে টিকা দেয়া হয় তা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সংক্রমণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি উন্নত টিকাও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনেশন কোনো কারণ ছাড়া যেন মিস না করা। 2 নম্বর হলো স্টেপটা নিউমোনিয়া যে কাভারেজ যেটা আছে, সেই কাভারেজটা 10-এর থেকে এক্সটেন্ড করে 13 যদি করা যায়, 13-এর বাইরে কোথাও পাওয়া যায় না। তো সেইটাও যদি আমরা আমাদের ইপিআই শিডিউলের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। রাইট টাইমে রাইট ফুড দিয়ে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেস্ট ফিডিংটা 2 বছর বয়স পর্যন্ত কন্টিনিউ করা। দেশে প্রতি বছর 24,000 শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়, যা মোট শিশু মৃত্যুর 24%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশক নিধনে 1 বছরে চট্টগ্রাম সিটির বরাদ্দ 4 গুণ বাড়লেও কমেনি মশার উৎপাত। কার্যকর উদ্যোগ না থাকায় বরাদ্দ বাড়ার সুফল মিলছে না, অভিযোগ নগরবাসীর। আর নগরবিদরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তবে নতুন মেয়র বলছেন, মশা নিয়ন্ত্রণে নতুন কার্যকর ওষুধ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে চট্টগ্রামে 3500 রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবর থেকে গত 1.5 মাসে আক্রান্ত প্রায় 2000, মৃত্যু হয়েছে 19 জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে আতঙ্কে নগরবাসী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে মশা নিধনে কর্পোরেশনের ব্যয় হয় 90 লাখ টাকা। 2023-24 অর্থ বছরে এ বরাদ্দ 4 গুণের বেশি বাড়িয়ে করা হয় 3 কোটি 98 লাখ টাকা। তবে মশা নিধনে এখনও কার্যকর কোনো কর্মসূচি নেই, অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশনের যে তত্ত্বাবধানে যে কার্যক্রমগুলো হওয়ার কথা ছিল মশা নিধনের জন্য, তার কোনো কিছুই আমরা দৃশ্যমান দেখিনি। দিনে 4 বার মশার স্প্রে করতে হয়, মশার কয়েল জ্বালাতে হয়, যেটা আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চলতি মাসেই দায়িত্ব নেওয়া সিটির নতুন মেয়র জানালেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়া হচ্ছে। মশা মারতে নতুন ওষুধ কেনাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানালেন তিনি। যে কোনো সময় যে কোনো মশার স্প্রে যখন মারতে থাকেন একই কোয়ালিটির, ওই মশার ওইখানে ইনফ্যাক্ট কাজ করে না। যে আমরা ওই দিকটাও দেখছি, যদি কোয়ালিটেটিভ ওষুধ কিনা না হয়, আমরা সেটা অবশ্যই তাদেরকে বলতে চাই যে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেব। নগর বিশেষজ্ঞরা বলছেন, মশা কমানোর বিষয়ে কোনো গবেষণা নেই সিটি কর্পোরেশনের। ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও গুরুত্বের তাগিদ তাদের। মশা মারার কাজ করে সব জায়গাতে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে কোনো কীটতত্ত্ববিদ নেই। কোন মশাকে মানে অ্যাডাল্টিসাইড ব্যবহার করতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ মশা মারার ওষুধ ব্যবহার করতে হবে, কোনটার জন্য লার্বিসাইড অর্থাৎ কীট অবস্থাতেই মারতে হবে, এইটাও কিন্তু আমাদের জানা নেই। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 34 জন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী। আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে কি আয়োজন দেখছেন? নানা আয়োজনের মধ্যে দিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এখন আমি আছি মাজার প্রাঙ্গণে, স্লোগানে মুখরিত হচ্ছে ভাসানীর প্রাঙ্গণ। এছাড়াও তার যে সমাধি রয়েছে সেখানে ফুলে ফুলেছে গেছে। 7:30 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন, তিনি শিক্ষক সমিতির সদস্যদের সহ তাদেরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে আমরা দেখেছি যে তার পরিবারের সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন, ফুল দিচ্ছেন। আমি এখন যে জায়গাটা আছে, এখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষক সমিতির নেতারা এবং সিনিয়র শিক্ষক দিন এবং ভক্তরা, তারা কিন্তু কিছুক্ষণ আগে ভাসানীর মাজারে ফুল দিয়ে তারা এসেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে তার অনুসারী, ভক্ত অনুসারী এবং তার পরিবারের সদস্যরা, তিনি তার অনেক মহিলারা রয়েছেন, যারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসেছেন ফুল দেওয়ার জন্য। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি, বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জাতীয় পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাদের আসার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে ঊর্ধ্বতন নেতারা আসবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে, কিন্তু তাদের নামটি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী 10:30 নাগাদ এই প্রাঙ্গণে আসবেন এবং পুষ্পস্তবক দেবেন। এমন তথ্যই কিন্তু আমরা বঙ্গবীরের কাছ থেকে পেয়েছি। এখন পর্যন্ত এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মজলুম আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের সর্বশেষ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। বগুড়ায় সালমা হত্যা নিয়ে র্যাবের আগের বক্তব্য ছেলের স্বীকারোক্তির ভিত্তিতেই দেওয়া এ দাবি করেছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তবে কোনো সদস্যের গাফলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার ভাড়াটিয়া মাবিয়া ও সুমনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মোহাম্মদ মুসলিম। তবে এখনও রিমান্ডে রয়েছেন সালমার ছেলে সাদ। গত 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়ার বাড়িতে ডিপ ফ্রিজ থেকে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার 2 দিন পর সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল, টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সালমাকে হত্যা করেন তার ছোট ছেলে সাদ। ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় শুক্রবার। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাড়িটির ভাড়াটিয়া মাবিয়া সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে একজন আদালতে জবানবন্দিও দিয়েছেন। পুলিশ বলছে, অনৈতিক কাজে বাধা আর ভাড়ার বকেয়া টাকা নিয়ে দ্বন্দ্বে খুন হন সালমা। নিয়ে গেছে সেটার উত্তরে সে যেটা বলছে, ওরা মনে করছে যে বাসায় সিসি ক্যামেরার এটা হচ্ছে ডিভিআর। আসলে প্রযুক্তির এই জিনিসগুলোতে ওদের একটা গ্যাপ ছিল।
এ হত্যার বিষয়ে শনিবার দুপুরে রাজধানীতে ব্রিফিং করেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। দাবি করেন ছেলে স্বীকারোক্তির বর্ণনাই দিয়েছে র্যাব, তবে কারো গাফলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হবে। যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন, এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা, সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাবের তদন্ত সুষ্ঠুভাবে হয়নি বলে দাবি সালমা খাতুনের বড় ছেলে এবং স্বামীর। এই ক্ষোভটা তার, যে তাকে আমরা বের করে দেবো বাসা থেকে বা বাসা ভাড়া দেওয়ার যে একটা, বা আমার মা তার এই ব্যাপারগুলো জানতে পারাটা, এখান থেকে এই হত্যাকাণ্ডটা সম্ভবত হতে পারে। আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না, আমার আত্মীয় কেউই না যে তিনি এই কাজ করবেন। মাদ্রাসা পড়ে খুব ভালো ছেলে আর কি। তো এরপরে যাক আমাকে আর আমার সন্তানকে এরা নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে খুব সম্মানের সাথে রাখছে, আমাকে ছেড়ে দেওয়া হয়, আমরা মামলা দিয়ে দিয়েছি, আমি চলে আসছি। এদিকে মাবিয়া ও সুমনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতারণার মামলায় বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় রাজশাহীর ইনাম ফিড মালিক আতিকুর রহমানের কাছ থেকে মাছের খাবারের কাঁচামাল বিক্রির কথা বলে অগ্রিম 1,33,64,000 টাকা নেন আব্দুর রশিদ। দীর্ঘদিনেও সেই কাঁচামাল বা টাকা কোনোটি ফেরত দেননি তিনি। এই বিষয়ে ইনাম ফিড মালিকের বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের প্রসাধনী সামগ্রীর বড় বাজার থাকলেও সঠিক তদারকির অভাবে মানসম্পন্ন পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। নকল ও ভেজাল পণ্যের সয়লাব বাজার। এসব পণ্যের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কালোবাজারের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। বিশ্বজুড়ে প্রসাধনীর বাজার অনেক বড়, খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশও। মানুষের সৌন্দর্য সচেতনতা বাড়াই বড় হচ্ছে এ বাজার। তবে তারপরও রয়েছে আস্থার সংকট, নকল আর আসল পণ্য চেনা দায়। বাজারে তো সবই অথেন্টিক পাওয়া যায় না, যে কোনো শোরুমে একটা তো ডাউটনেস থাকে যে এটা অথেন্টিক কিনা, এটা সবসময়ই থাকে। নিম্নমানের প্রসাধনীতে ক্ষতিকর নানা উপাদান থাকলেও শুধু লেড ও মার্কারির মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম বিএসটিআই। ফলে নিয়ন্ত্রণের বাইরে নকল প্রসাধনীর উৎপাদন। সংস্থাটির দাবি, জনবল সংকটের পরও তদারকির বাইরে নেই এ খাত। চোরাই পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে বা প্যাকেজিং রুলকে ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য হয়তো দেশে আসছেন, এবং আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই পণ্যগুলোকে তাদের দোকানে পসরা সাজিয়ে রেখেছেন, এবং আমাদের ক্রেতারা এ ধরনের পণ্যের ঝুঁকি যাচাই করা হয়নি এমন পণ্য অপেক্ষাকৃত কম টাকায় পেয়ে এই পণ্যগুলো ক্রয় করছেন। তো এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, প্রসাধনী খাতে বাজারের আয়তন প্রায় 34,000 কোটি টাকা। এর মধ্যে মাত্র 10,000 কোটি টাকার পণ্য বৈধভাবে আমদানি হয়। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।